নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি মেট্রো চ্যানেলে, কলকাতা মেট্রো চ্যানেলে। কলকাতা মেট্রো চ্যানেলে যেহেতু বিগত দিনে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন যে এসআইআর এর যে তালিকা প্রকাশ হয়েছে গত 28শে ফেব্রুয়ারি, তালিকা প্রকাশ হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন যে 6ই মার্চ তিনি মেট্রো চ্যানেলের ওখানে এসপ্ল্যানেড চত্বরে তিনি ধর্নায় বসবেন। ঠিক তার কথা পূর্বের কথা মতো আজকে সেই ধর্না মঞ্চ এখানে বানানো হয়েছে, আমরা সেখানে চলে এসেছি। শুধু তাই নয়, তার পাশাপাশি কেন্দ্র সরকারের যে ঘৃণ্য চক্রান্ত নির্বাচন। নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। এখন এই মুহূর্তে আমরা উপস্থিত এই যে মেট্রো চ্যানেল কলকাতা মেট্রো চ্যানেলে আজকে মানবিক মুখ্যমন্ত্রী যে ধর্ণা মঞ্চ করার কথা বলেছেন সেই ধর্ণা মঞ্চে আমরা উপস্থিত। এখানে এই যে মঞ্চ ক্যামেরাম্যানকে বলবো মঞ্চের দিকে একটু ক্যামেরাটা মঞ্চের দিকে ঘোরাতে। শুধু তাই নয়, এই মঞ্চে এই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ, উচ্চ নেতৃবৃন্দ, মানে উচ্চতম নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত আছেন এই ধর্ণা মঞ্চে। মূল বিষয় হলো এসআইআর এর নাম করে নির্বাচন কমিশনার কেন্দ্র সরকারের দলদাস হয়ে যে কাজটা করছেন তার বিরুদ্ধে মূলত এই ধর্ণা মঞ্চ। শুধু তাই নয়, আমরা দেখে এসেছি যে প্রায় 60 লক্ষের বেশি মানুষ তারা আন্ডার এক্সিকিউশন, মানে যেটাকে আমরা বিচারাধীন বলা হয়। এই যে 60 লক্ষ বাংলার নিরীহ মানুষ তারা যে এই বিচারাধীন হয়ে আছেন তারই প্রতিবাদে। শুধু তাই নয়, আরো লক্ষ লক্ষ মানুষ তাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে। তারা জীবিত আছে, তাদের সমস্ত ডকুমেন্ট আছে, শুধু হারিয়ে গেছিলেন। তা সত্ত্বেও এই যে ফাইনাল তালিকা গত 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, সেখানে একাধিক তথ্য ভুল। তারই প্রতিবাদে কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা মঞ্চ করেছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক বলতে অধিকাংশ এমএলএ, শুধু তাই নয়, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে পার্লামেন্ট সদস্য তারাও এখানে উপস্থিত আছেন। সবাইকে নিয়ে এই যে মেট্রো চ্যানেল যে মোড়টা এসপ্ল্যানেড, যেটাকে আমরা এসপ্ল্যানেড বলি, এসপ্ল্যানেডে যে ধর্ণা মঞ্চ করেছেন সেই ধর্ণা মঞ্চে আমি ক্যামেরাকে বলবো একটু ধর্ণা মঞ্চের দিকে ধরতে, ধর্ণা মঞ্চের দিকে কথা বলবো। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা মঞ্চে উনি বসে আছেন। উনি ধর্ণা মঞ্চে এসেছিলেন ঠিক 1:45 উনি ধর্ণা মঞ্চে এসেছিলেন। 2টো থেকে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, তার 15 মিনিট আগে তিনি ধর্ণা মঞ্চে মানবিক মুখ্যমন্ত্রী পৌঁছে গেছিলেন। শুধু তাই নয়, তার পাশাপাশি এখানে হাজারো মানুষ এমনি সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে, ওনার আন্দোলনকে শক্ত করতে মানুষ ওনার সঙ্গে এখানে জমায়েত করেছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি আমরা এটাও দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই যে নির্বাচন কমিশনার ভারতীয় জনতা পার্টির দলদাস হয়ে কাজ করছেন, এটাকে কখনোই বাংলা মানবে না। কারণ বাংলা একটা সম্প্রীতির বাংলা একটা ঐক্যের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এই যে বাংলার যে একটা ঐতিহ্য সেটা কখনোই নষ্ট করতে দেবে না, বা বাংলার সম্প্রীতি সেটা কখনোই নষ্ট হতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী। আমরা দেখে এসেছি বিগত দিনে অনেক আন্দোলন করেছেন, বিশেষ করে এসআইআর নিয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি যে সুপ্রিম কোর্টে চলে গেছিলেন মানুষের কণ্ঠস্বর হয়ে, সেটাও আমরা দেখেছি। মানুষের কণ্ঠস্বর হয়ে সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের কষ্টের কথা তিনি বলতে গেছিলেন, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে তিনি বলতে গেছিলেন। এটাও আমরা ইতিহাসে নজিরবিহীন, এটা কখনোই দেখিনি যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটা কাজ করেছেন। বাট আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কাজ করেছেন। তো এই যে এসপ্ল্যানেড থেকে, এই যে মেট্রো চ্যানেল এসপ্ল্যানেড, এই যে ধর্ণা মঞ্চ থেকে আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। ফাইনাল ভোটার তালিকা প্রকাশ পেয়েছে, তাতে দেখা গেছে যে বাংলায় লক্ষ লক্ষ বৈধ ভোটারকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, প্রায় 60 লক্ষেরও বেশি ভোটার তাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রাখা হয়েছে, বিচারাধীন করে রাখা হয়েছে, জিজ্ঞাসার চিহ্নে রাখা হয়েছে। তার পাশাপাশি তাই নয়, আরো লক্ষ লক্ষ বৈধ ভোটারকে ডিলিটেড করা হয়েছে এআই এর মাধ্যমে। নির্বাচন কমিশনার কেন্দ্র সরকারের
কেন্দ্র সরকারের কথা মতোই এই কাজগুলো করে চলেছে। ঘৃণ্য একটা চক্রান্ত, বাংলাকে বঞ্চিত করা, বাংলার যারা ভোটার, যারা বৈধ ভোটার তাদেরকে বঞ্চিত করা, ভোটার থেকে বঞ্চিত করা। শুধু তাই নয়, তার পাশাপাশি এখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উচ্চতম নেতৃত্ব যারা আছেন প্রত্যেকেই এই মঞ্চে আছেন। তার পাশাপাশি কিছু এমএলএও আছেন, তার পাশাপাশি পার্লামেন্ট যে সদস্য, তৃণমূল কংগ্রেসের যে পার্লামেন্ট সদস্য তারাও এখানে আছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি মানবিক মুখ্যমন্ত্রী তিনি যে ধর্নায় বসে আছেন, এটা একটা নজিরবিহীন ব্যাপার। তার পাশাপাশি শুধু তাই নয়, তিনি বাংলার সাধারণ মানুষের কণ্ঠস্বর হতে বিগত দিনে আমরা দেখেছি তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছিলেন বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলতে, বাংলার সাধারণ মানুষের, অসহায় মানুষ যাদেরকে বঞ্চিত করা হচ্ছে তাদের জন্য কথা বলার জন্য তিনি সুপ্রিম কোর্টেও গেছিলেন। আজকে দেখা যাচ্ছে কলকাতার রাজপথে তিনি বসে গেছেন, কলকাতার ঠিক রাজপথে তিনি বসে গিয়ে আজকে ধর্ণা মঞ্চে বসে গেছেন। ধর্ণা মঞ্চ মানে আমরা এটুকু বুঝি যে সিঙ্গুর নন্দীগ্রামে যেমন ধর্ণা মঞ্চ করে তিনি বসেছিলেন 2006-07 সালে, ঠিক পাশাপাশি 2026-এ আর হয়তো 1.5 থেকে 2 মাস পরে বাংলায় নির্বাচন, বিধানসভা নির্বাচন, ঠিক তার আগের মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ধর্নায় বসেছেন। এটা একটা বিরাট মর্মান্তিক ব্যাপার, কারণ তিনি সাধারণ মানুষের কথা ভাবছেন, যে সমস্ত যে বৈধ ভোটার যারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে পড়েছে তাদের নিয়েও ভাবছেন, ডিলেটার যারা হয়েছে সেই সমস্ত বৈধ ভোটারদের কথা ভাবছেন, যারা নট সিটিজেন হয়েছেন তাদের কথাও ভাবছেন। তার পাশাপাশি এখানে একাধিক নেতৃত্ব এখানে উপস্থিত। তার পাশাপাশি গতকাল আমরা দেখেছি রাজ্যসভার যে টোটাল যে যারা আমাদের তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী যারা মনোনয়ন পেশ করেছিলেন তারাও এখানে উপস্থিত আছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি আমরা এটাও মানে বিস্তারিতভাবে সংক্ষিপ্ত আকারে জেনে নেব যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, এই ধর্ণা মঞ্চ থেকে তিনি কি বলছেন, সরাসরি তার মুখ থেকে কিছু শুনে নেওয়ার চেষ্টা করব। শুরু সেই 1984 সাল থেকে যাকে দেখতে দেখতে আসছি, যিনি আন্দোলনের মধ্যে দিয়ে এসছেন, মানুষের কথাবার্তা বলার জন্য এসছেন, যিনি প্রথম, যার জন্য আজকে এই যে নির্বাচন কমিশন এত বড় বড় কথা বলে যাচ্ছে, যার জন্য আন্দোলন, সেই হচ্ছে ভোটার আইডেন্টি কার্ড নিয়ে যিনি আন্দোলন করেছিলেন এবং 21শে জুলাই 1993 সবাইকার কাছে সেটা জানা আছে। ভারতবর্ষের এই প্রথম, আজ যদি সেদিনকে জুলাই মাসে 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আন্দোলন না করতেন, যদি আমরা আমাদের 13 জন সাথীকে এই কলকাতার রাস্তায় যদি না হারাতাম, ভারতবর্ষের নির্বাচন নিয়ে কি এতটা কনসার্ন থাকতো? না ভারতবর্ষের নির্বাচনে আইডেন্টিটি কার্ড আসতো, না ভারতবর্ষের নির্বাচনে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হতো, না ভারতবর্ষে বছরে 4 বার করে রিভিশন হতো। যিনি করেছেন তাকে মনে রাখতে হবে। আপনি আজকে এসছেন নির্বাচন কমিশন 1 বছর 1.5 বছর, আপনি এসছেন অমিত শাহের দয়ায়, আপনি এসছেন, আপনি কোঅপারেটিভ সেক্রেটারি ছিলেন, কমিটিতে আমার সামনে আপনি অ্যাপিয়ার করেছিলেন। আপনার জ্ঞান কত আছে আমার জানা আছে, আপনি কত জ্ঞানী লোক। সেদিনকে আপনি রাস্তা পাচ্ছিলেন না খুঁজে, যখন কমিটির সামনে দাঁড়িয়ে বসেছিলেন, সেদিন কিন্তু আইনি ব্যাখ্যাটা আমি দিয়েছিলাম, কিন্তু আপনি কিছু জানেন না। আপনি একটা গোয়ার গোবিন্দ লোক। আপনি অমিত শাহের কথা অনুযায়ী চলছেন, যা বলছেন তাই করছেন। আমি জীবনে অনেক লোক দেখেছি, আমি রাস্তার দিকে দিদিকেও বলছিলাম যে কি হবে, দিদি বলে চলো। আমি এরকম একটা অ্যারোগেন্ট লোক আমি দেখিনি জীবনে যে সাংবিধানিক পোস্টকে এইভাবে হোল্ড করে থাকে। কিছু কিছু পদ আছে জানবেন, সেই পদগুলো কোন মানুষ যখন এখানে সেখানে বসে না, সেই পদগুলো গৌরবান্বিত হয়। যেমন কিছু কিছু মানুষ আছে তারা যে যখন ওই পদে বসে না, তখন মানুষগুলো গৌরবান্বিত হয়। সেটাই হচ্ছে আমাদের এই চিফ ইলেকশন কমিশন। আর যখন টিএন সেশন আসার জন্য চিফ ইলেকশন কমিশনার বলে একটা পদ আছে, সেই পদটাই ভারতবর্ষের মানুষ জানতে পেরেছে।
আর উনি এসে বসার পরে দেখুন ওনার নামটাই কিন্তু প্রজেক্ট হচ্ছে, চিফ ইলেকশন কমিশনের নাম প্রজেক্ট হচ্ছে। কেন? এই যে গণতন্ত্র, আমাদের ভারতবর্ষের গণতন্ত্র, তার মূল কাঠামোটা কোথায়? মূল কাঠামোটা কি? মূল কাঠামোটা হচ্ছে জনগণ। জনগণ না থাকলে গণতন্ত্র মানে কিছু নেই। এই জনগণের অধিকার কোনখানে? এই জনগণের অধিকারটা হচ্ছে ভোট দেওয়ার অধিকার, ভোটার হওয়ার অধিকার এবং ভোট দেওয়ার অধিকার। জনগণ কিছু চায় না, জনগণ চায় 5 বছর অন্তত ভোট হবে, আমি আমার ভোটটা দিতে পারবো। জনগণ তো এটাই চায়। জনগণ এটা ঠিক করে কে মুখ্যমন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে। তাই গণতন্ত্রের মূল কাঠামোয়, মূল ধাঁচে যেটা রয়েছে সেখানেই হচ্ছে জনগণ। এই জনগণ হচ্ছে ভোটার। যে জনগণ দিনের পর দিন ভোট দিয়ে আসছে, যে জনগণ নিজে ভোটার হয়েছে, পরপর ভোট দিয়েছে। আমি কত সাল থেকে ভোট দিচ্ছি? আমি ভোট দিচ্ছি 1977-78 সাল থেকে ভোট দিচ্ছি। আজকে যদি আমার নাম বাদ চলে যায় তারা কি রইল? ভোটের অধিকারটা কোথায় রইল? তাহলে এই ডেমোক্রেসি, এই গণতন্ত্র দাঁড়িয়ে আছে মানুষের জন্য, মানুষের ভোটের জন্য। পুরো গণতন্ত্রটাই দাঁড়িয়ে আছে তাই জন্য। সেই গণতন্ত্রে যারা আঘাত দিচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, চিফ ইলেকশন কমিশনার। এই গণতন্ত্রের মূল কাঠামো, মূল জায়গা ভারতবর্ষের সংবিধান কি? ভারতবর্ষের সংবিধানের মূল কাঠামো হচ্ছে মানুষ। সেই মানুষই যদি না থাকে, কিসের দাম এই গণতন্ত্র? কি হবে এই গণতন্ত্র? গণতন্ত্র একটা তো জাস্ট একটা কথা হয়ে দাঁড়াবে। মিনিংফুল গণতন্ত্র করতে গেলে প্রতিটি মানুষকে ভোটের অধিকারটা দিতে হবে, যে অধিকারের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে করেছে। আজও আমি সেদিনেও সাক্ষী, আমি আজকেও সাক্ষী যে এই গণতন্ত্রের জন্য যে লড়াই, যার কনসিস্টেন্ট লড়াই রয়েছে মানুষের ভোটের অধিকার নিয়ে, যিনি করে গেছেন সবসময়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের কোন নেতা নেত্রী করেনি, ভারতবর্ষের কোন নেতা নেত্রী করেনি। মানুষের কি ভোটের অধিকার, মানুষের কি অধিকার, মানুষ কতটা ভোট দেবে, প্রথম আওয়াজ তুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে। আমার এখনো মনে আছে, দিদি যদি মনে করতে পারে বলবে, 1984 সাল থেকে 1989 সাল, যখন দিদি যাদবপুরের, আপনি তখন এই সাংসদ ছিলেন, আপনি একদিন ডেকে বললেন আমাকে, করলেন আমার একটা চিঠি ড্রাফট করে দাও, ভোটার লিস্টে একটা দেখি দেখি তুমি লেখো, একটা লেখো তো। আমি প্রথম চিঠি যেটা লিখেছিলাম দিদির জন্য সেটা হচ্ছে ভোটার লিস্ট নিয়ে। মমতা দি শুধু 93 নয়, 89 অনেক আগে থেকে, যবে থেকে সাংসদ হয়েছে তারপর থেকে কনসার্ন অ্যাবাউট দি ভোটার্স রাইট। এবং তারপর দি মমতা দি পার্লামেন্টে সেটা লড়াই করেছিলেন। পরবর্তীকালে সংবাদে এসেছিল